দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকে শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। একটা অস্থির সময় পার করছি আমরা। এই সময় বিভিন্ন মহল থেকে ঐক্যের ডাক দেয়া হচ্ছে। কি ঘটছে, কেন এই সমস্যাগুলো বারবার সামনে আসছে, কেন ক্ষেত্রবিশেষে বিভেদ ছড়ানোর চেষ্টা চলছে, সেসব নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নূর খান, তিনি মানবাধিকার কর্মী। আছেন জনাব জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার ল, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এবং সরাসরি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী, তিনি সভাপতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই অ্যাডভোকেট আলিফের জানাজা নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসব। বুধবার সকাল 11টার দিকে যখন সাইফুল ইসলাম আলিফের মরদেহ আনা হয়, তখন শোকাহত মানুষের জনস্রোত কানায় কানায় পূর্ণ চট্টগ্রামের বিশাল জমিয়াতুল ফালা ময়দান। জানাজায় অংশ নেন সরকারের উপদেষ্টা, সিটি মেয়র, বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নামাজে ইমামতি করেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী। জানাজায় ছিল বিভিন্ন স্তরের মানুষ। আলিফের নৃশংস খুনের ঘটনায় ক্ষুব্ধ সবার চোখে ছিল শোকের অশ্রু, কণ্ঠে ছিল ক্ষোভের আগুন। দল মত নির্বিশেষে যে দলের হোক, যে বর্ণের হোক, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। তাদেরকে এই 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর ইসকনের অস্ত্রধারী তাদের যে ক্যান্টনমেন্ট আছে, ঘেরাও করে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। এর আগে প্রথম দফায় জানাজা হয় চট্টগ্রাম আদালত চত্বরে, যেখানে আদালত বর্জন করে অংশ নেন সর্বস্তরের আইনজীবীরা। ঘোষণা করেন তার হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবারও কর্মবিরতি পালন করবেন তারা। বলেন ইসকনের উগ্র সমর্থকরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই যে আদালত অঙ্গনে আসামির প্রিজন ভ্যান ঘেরাও করে রেখে বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তাদের এই ঘটনা রাষ্ট্রবিরোধী ঘটনা বলে আমরা মনে করি। যেকোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুক, যে অঙ্গনের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। তরুণ এই আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভে দিনভর উত্তাল ছিল নগর। রাস্তায় নামে বিভিন্ন সংগঠন। দুপুরে টাইগার পাস মোড়ে ছাত্র সংহতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসকনকে ব্যবহার করছে প্রতিবেশী দেশ। দিল্লি এখানে নানা রকম ফাঁদ তৈরি করছে। শেখ হাসিনা এবং দিল্লি আজকে একাকার হয়ে গেছে। ইসকনকে বাংলার মাটি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ইসকনকে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানান সমন্বয়করা। সাধারণ সনাতনীরা ইসকনের হীন উদ্দেশ্য সম্পর্কে সচেতন বলেও জানান তারা। আমাদের চারপাশে অনেক চক্রান্ত ছিল, আরো চক্রান্ত হবে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত মোকাবেলা করতে হবে। ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে, সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। এদিকে হাজারো মানুষের অংশগ্রহণে তৃতীয় দফা জানাজা শেষে বিকেলে গ্রামের বাড়ি লোহাগাড়ার চুনতিতে চিরনিদ্রায় শায়িত হন আলিফ। সেখানে তার চিরবিদায়ে কান্নায় ভেঙে পড়েন স্বজন, সহকর্মী আর গ্রামবাসী। মঙ্গলবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে আদালত ও লালদিঘি এলাকায় তার অনুসারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এতে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে। শুরুতেই জনাব নাজিমউদ্দিন চৌধুরী, আপনার কাছে আসতে চাই। দুটো ব্যাপার, প্রথম হচ্ছে এখন চট্টগ্রামে আসলে কি অবস্থা সেটি, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, ধর্মীয় বিভেদ তৈরির যে ষড়যন্ত্রের বিভিন্ন আভাস দেওয়া হচ্ছে, সেটা ঠেকিয়ে দিতে আবার বিভিন্ন মহল থেকে, সেটা ধর্মীয় নেতা বলুন, রাজনৈতিক নেতা বলুন, সবার তরফ থেকে শান্ত থাকার, ধৈর্য ধরার কথাও বলা হচ্ছে। সব মিলে তার কি প্রভাব চট্টগ্রামে দেখছেন? জি, ধন্যবাদ। চট্টগ্রামে আপনারা জানেন যে আমাদের একজন সহকর্মী, বিজ্ঞ বন্ধু জনাব সাইফুল ইসলাম আলিফকে গতকালকে ইসকনের নামধারী সন্ত্রাসীরা
প্রকাশ্য রাজপথে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে এই হত্যাকাণ্ডকে নিয়ে চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে প্রতিবাদ করছে এবং সবাই রাস্তায় নেমেছে। আজকে চট্টগ্রামে তার দুটি জানাজা হয়েছে, বিশেষ করে শহরে একটা আদালত ভবন হয়েছে, একটা জমিতুল ফলা মাঠে হয়েছে। আমার মনে হয় এই জানাজাগুলো স্মরণাতীতকালের বৃহত্তম জানাজা ছিল। আপনারা বুঝতে পারছেন যে চট্টগ্রামের মানুষ এই হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নিতে পারছে না, কারণ ইসকন যে একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে ইতিমধ্যে প্রমাণ করেছেন। আপনি জেনেছেন যে এই যে তাদের ধর্মীয় নেতা চিন্ময় মৎস্যদ্দীকে যখন চট্টগ্রাম আদালতে আনা হলো, তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে তোলা হলো। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে প্রেরণের জন্য আদেশ দিলেন, কিন্তু তাকে প্রিজন ভ্যানে তোলার পরে এই যে সন্ত্রাসীরা, তাদের জঙ্গি সমর্থকরা এই যে প্রিজন ভ্যান চারিদিকে ঘেরাও করে প্রায় 3.5 ঘন্টা কোর্ট প্রিমিসেসের সামনে রাস্তায় রাখতে বাধ্য করেছে। এবং সেদিন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা আইন শৃঙ্খলার দায়িত্ব ছিল পুলিশ, তারা সম্পূর্ণ নির্বিকার ছিল। তারা এই ধরনের আসামিকে তারা জেলখানায় নেওয়ার ক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় উদ্যোগ দরকার ছিল, সেই ধরনের কোনো উদ্যোগ তারা গ্রহণ করে নাই। অথচ চট্টগ্রাম আদালত ভবনের পাশে জেলা প্রশাসকের কার্যালয়, তার সামনে পুলিশ, বিডিআর, আর্মি সবাই ছিল। কেন জানি তাদের ইঙ্গিতে তারা এই কাজ থেকে বিরত থাকলেন, অর্থাৎ পুলিশ ভ্যান, প্রিজন ভ্যানটা তারা রেখে, তারা দূরত্ব বজায় রেখে তারা অবস্থান করছিল। এরা মানে আসামি গাড়ির ভিতর ছিল, প্রিজন সেলে ছিল, এবং লোকজন চারিদিকে ঘেরাও করে 3.5 ঘন্টা রেখেছেন। পরবর্তীতে পুলিশ 3.5 ঘন্টা পরে এটা আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে গাড়ি যখন নামাচ্ছিলেন, তখন কোর্ট বিল্ডিং, আমাদের চট্টগ্রামের কোর্ট বিল্ডিংটা পাহাড়ের উপর, পাহাড় থেকে নামার সময় আমাদের আইনজীবীদের প্রাইভেট কার, মোটরসাইকেল, মসজিদের গ্লাস, মসজিদের মুয়াজ্জিন, রাস্তার দুই পাশের দোকান, এগুলো ভাঙচুর করতে করতে তারা নেমেছেন। এবং পরিশেষে আমাদের এই যে বিজ্ঞ অ্যাডভোকেট যিনি আজকে শাহাদাত বরণ করলেন, তিনি তার পেশা শেষে বাসায় ফেরার পথে আমাদের পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে রাস্তার উপর যখন গেছে, তাকে এই সন্ত্রাসীরা টেনে হেসড়ে ওই যে রঙ্গম সিনা বলে আমাদের একটা গলি আছে কোর্ট বিল্ডিং এর সামনে মেইন রোডে, সেই গলির ভিতর ঢুকিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছেন। আমরা একটা কথা বলতে চাই, আমরা সংক্ষুব্ধ আইনজীবী সমিতি, আমরা 8000 আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে, আমাদের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা, আজকে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা সবাই ঐক্যবদ্ধ। আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা জেলা আইনজীবী সমিতি আজকে কর্মবিরতি করেছি। আমাদের আজকেও জরুরি সভা হয়েছে, সেই জরুরি সভায় আগামীকালকে আমাদের কর্মবিরতি রয়েছে। আমরা এই কর্মসূচির মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাওয়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। আমরা মনে করি যে এই ধরনের প্রকাশ্য আদালত ভবন থেকে 100 গজ দূরে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। আমাদের তার 200 গজ দূরে কোতোয়ালি থানা রয়েছে, অথচ রাস্তায় দূরে পুলিশ ছিল, কিন্তু কেউ এগিয়ে যায় নাই। তাহলে বোঝা যাচ্ছে কি, বাংলাদেশে এই যে স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করার জন্য একটি ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। আমি আজকের আপনাদের মাধ্যমে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই সংগঠন, আমার মনে হয় এটা নিষিদ্ধ হওয়া দরকার। ধন্যবাদ। জনাব বড়ুয়া, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। পরপর 3 দিনের ঘটনা, ন্যাশনাল মেডিকেল, তারপরে কলেজগুলোর মধ্যে সংঘাত, এরপরে এই ঘটনা। এই যে প্রত্যেকটি ঘটনাতে আইন শৃঙ্খলা বাহিনী কি করছিল সে নিয়ে প্রশ্ন উঠছে। চট্টগ্রামের ঘটনাও তার ব্যতিক্রম নয়। এই যে পরিস্থিতি যেখানে বলা হচ্ছে যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা রয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার বক্তব্যের শুরুতে আলিফের আত্মার শান্তি কামনা করছি এবং এই হত্যার তীব্র নিন্দা জানিয়েই আমি আমার বক্তব্যটা শুরু করছি। দেখুন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গত 3 দিনের ভূমিকা যেটা বলছেন, সেটার প্রত্যেক কটা জায়গাতেই কন্টেইন করার ক্ষেত্রে তাদের কোনো রকমের কোনো প্রচেষ্টা ছিল বলে মনে হয়নি শুরু থেকেই, এবং তারা যেটুক আসলে থামাতে পারতেন সেরকমের থামানোর কোনো প্রচেষ্টাও তাদের ছিল বলে মনে হয় না। এখন এখানে আমাদের বিভিন্ন বাহিনীকে, পুলিশ বাহিনীর বাইরেও সামরিক বাহিনীগুলোকে আপনার ম্যাজিস্ট্রেসির পাওয়ার দেওয়া আছে, তাদের সেক্ষেত্রে তাদেরও যে খুব বেশি বড় রকমের ভূমিকা ছিল তা না। চট্টগ্রাম থেকে তো এই অভিযোগগুলো তো ওনারা খুব, নাজিমুদ্দিন ভাইও খুব ক্লিয়ারলি বললেন যে 200 গজের মধ্যেই থানা, তারাও আসলে কোনো রকমের ব্যবস্থা নেননি।
এখানে এক ধরনের ডিসএনগেজমেন্টটা তো শুরু থেকেই ছিল এবং সেটাকে ওভারকাম করার জন্য কোনো রকমের চেষ্টা করা হয়নি। পুরো ইস্যুগুলোকে এমনভাবে জট পাকানো হচ্ছে, যেমন ধরেন মোল্লা কলেজের ভাঙচুরের চিত্রটা আমি দেখছিলাম, সেটিতে বোধহয় সপ্তাহখানেক আগে একটা নতুন কমিটি মাত্র হয়েছে এবং যতগুলো মানুষজনের কাছ থেকে আমি জিজ্ঞেস করেছি প্রত্যেকে বলছিল যে কলেজটা খুব ভালো করছিল, তাদের পড়াশোনার পরিবেশ ভালো, মান ভালো এবং স্টুডেন্টরাও বেশ ভালো এক্সেপশনাল রেজাল্টও করছিল। সেটাতে যে পরিমাণ কোটি কোটি টাকার সম্পত্তি লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে এবং যে চিত্র আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, তাতে এইটা আসলে কেবল দুটো কলেজের মারামারির বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এক ধরনের একটা লুটপাটের অনুষঙ্গও কিন্তু এই সমস্ত গণ্ডগোলগুলোর সাথে যুক্ত হয়ে বসে আছে। চট্টগ্রামের ঘটনাটা পৃথক, সেখানে অন্য ডাইমেনশন নিয়েছে, কিন্তু এই ঢাকার ঘটনাগুলো চাইলে কিন্তু আসলে প্রতিরোধের জায়গায় কিন্তু যাওয়া যেত, থামানো যেত, একটা পর্যায়ে গিয়ে হয়তো কন্টেইন করা যেত। কারণ যারা করছেন, যে উদ্দেশ্যে করছেন, যে কারণগুলো নিয়ে করছেন, এগুলো আসলে অধিকাংশ ক্ষেত্রে তাদের কর্মকাণ্ডগুলো ফৌজদারি অপরাধের মধ্যেই পড়ে যাচ্ছে। এটা জাস্ট মনে হলেও দুটো গ্রুপের উত্তেজনার বশবর্তী হয়ে মারপিট করছে সেরকম নয়, অনেক ক্ষেত্রে কিন্তু প্ল্যানিং করে যাচ্ছে রীতিমতো। ফলে এটা অর্গানাইজ ক্রাইমের পর্যায়ে পড়তেছে। অর্গানাইজ ক্রাইমকে আপনি ডিল করবেন না রাষ্ট্রীয় পর্যায়ে, আসলে সেই দৃঢ়তা দেখাতে হবে, সেই জায়গাটা তো আসতে হবে। এখন সেটা আমাদের গভর্নমেন্টে এখন যারা আছেন তাদেরও যে খুব বেশি বলিষ্ঠ কোনো ধরনের কণ্ঠস্বর আমরা পাচ্ছি তাও কিন্তু না। এতগুলো ঘটনা ঘটে গেছে, আপনি কোনো স্টেটমেন্ট তো পাচ্ছেন না। আজকের চট্টগ্রামের ঘটনায় হচ্ছে উপদেষ্টা জনাব হাসান আরিফ স্যারকে দেখলাম যে উনি কমেন্ট করছেন, উনি তো হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে, উনি দায়িত্বে আছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্বে, তাহলে উনি তো হোম মিনিস্টারের কথা তো ওনার কথা, হোম যিনি অ্যাডভাইজার থাকবেন তার তো কথা উনি বলার কথা না। হোম অ্যাডভাইজারের স্টেটমেন্ট কই? হোম অ্যাডভাইজার তো এখানে এসে ওনার তো গতকালকে কথা বলেছেন বোধহয়। মানে আমি বলছি একদম সেই অর্থে যে খুব প্রোঅ্যাক্টিভলি উনি যে আসলে বিষয়গুলোতে সামনে থাকবেন, ওনার স্টেটমেন্টটা নিয়ে আসবেন এবং এখানে নানান ধরনের রিকনসিলিয়েশনের বিষয় আছে, সেই জায়গাগুলো কই? সেই জায়গাগুলো আমরা আসলে অ্যাবসেন্স দেখতে পাচ্ছি। ফলে পুলিশের মধ্যে যে মোরালটাকে বুস্ট আপ করার যে ব্যাপারটা ছিল সেটা নেই। পুলিশ যে হার্ডলাইনে যাবে, পুলিশ হার্ডলাইনে গেলে যে যদি তারা আবার যদি কোনো রকমের মামলা মোকদ্দমা এই ঝামেলার মধ্যে পড়ে, এই ধরনের দ্বিধাদ্বন্দ্বগুলো আছে, তাদেরকে সেই জায়গায় কনফিডেন্সে নিয়ে আসার জন্য যে কাজগুলো করা উচিত ছিল, আমি যতদূর শুনেছি বা জেনেছি সেখানে এরকম কোনো রকমের কোনো কাজই হয়নি। একটা বড় সংখ্যার, আমি আরও যেটুকু শুনেছি, বড় সংখ্যার কনস্টেবলরা চাকরি ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছে অলরেডি। এখন মানে আপনি যেখানে আপনার এই বাহিনীটাকে পুনর্গঠন করতে হবে, সেই জায়গাটায় তাদেরকে কাজ করানোর জায়গায় নিয়ে আসতে হবে, সেই কাজগুলো মনে হয় এখনও পর্যন্ত সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই কিন্তু এই ধরনের বিশৃঙ্খল অবস্থা। আর চট্টগ্রামের জায়গাটায় যদি আপনি ধরেন, সেখানে পুরো ব্যাপারটাই আসলে এক ধরনের নির্লিপ্ততা কিভাবে ছিল দেখেন। এই ইস্কনের যেই প্রভুর কথা বলা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে গ্রেপ্তার করা হলো হচ্ছে একটি সেডিশন মামলাতে। সেডিশন মামলা করলেন কি একজন প্রাইভেট পার্সন, সেই প্রাইভেট পার্সনের মামলাতে তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হলো, সেখানে জামিন চাইলেন, জামিনে দেওয়া হলো না। এবার ঘটনাটা পরবর্তীতে অন্যদিকে টার্ন নিতে শুরু করলো। সেডিশন মামলার মতো একটা মামলা, যে মামলাটা হচ্ছে প্রাইভেট পার্সন করলো, যেখানে স্টেটের আসলে কোনো রকমের ভূমিকা ছিল না। এই পার্টিকুলার এই চিন্ময় কৃষ্ণ দাস, ওনার যে ধরেন এক ধরনের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে, সেইটাকে আসলে চাইলে এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে ব্যবহার করতে পারত, বরঞ্চ তাদেরকে কনফিডেন্সে নিয়ে হচ্ছে একটা কমিউনিটির একটা বড় অংশকে কিন্তু নিয়ন্ত্রণ করা যেত। সেটা না করে এমন একটা অজুহাতে আসলে তাকে সেডিশনের মতো একটা আইনে আসলে গ্রেপ্তার করা হলো। পুরো বিষয়টাই লেম। আপনি যদি দেখেন যে 2022-এ ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের 3 জন প্রধান বিচারপতি সহ 3 জন বিচারপতির একটা বেঞ্চ, তারা হচ্ছে সমস্ত রকমের ট্রায়াল প্রসিডিংটাকে স্থগিত করেছিল। 124-এর এতে যে সমস্ত যত মামলা হয়েছে সবকটার ট্রায়াল এবং প্রসিডিং স্থগিত করেছে আনটিল ফার্দার অর্ডার। কেন বলেছে তারা? যে ব্রিটিশের এই লগুলোকে রিভিজিট করতে হবে, এগুলোকে রিকনসিডার করতে হবে, খুবই কলোনিয়াল ল। আমরা এখনও পর্যন্ত 2024-এ এসে ওই অ্যাটলিস্ট পার্শ্ববর্তী দেশের মানে সুপ্রিম কোর্টের অনুকরণ তো বাদ দেন, আমরা এখনও পর্যন্ত একটা গেরুয়া পতাকা ওড়ানোর কথা বলে তাকে আবার গ্রেফতার করে পুরো বিষয়টাকে জটিল একটা জায়গায় নিয়ে গেলাম। এমনিতেই আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যেখানে হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ হয়ে এক একটা করে এক এক জিনিস বিগড়ে যাচ্ছে। সেই জায়গায় আপনার তো কন্টেইন করার মতো ব্যবস্থা তো থাকতে হবে। সেই ইন্টারিম গভর্নমেন্টের সেই ব্যবস্থাটা কই? তারা উদ্যোগটা নিলেন কোথায়? নেননি তো।
ধন্যবাদ। জনাব নূর খান, আপনার কাছে আসি। এই ধরনের ঘটনা যখনই ঘটে সেটাকে একটা সাম্প্রদায়িক রং দেয়া এবং সাম্প্রদায়িক সংঘাতের দিকে ঠেলে দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। তার বিরুদ্ধে সমাজের বিভিন্ন অংশ থেকে মানুষজন কথা বলছেন। এই প্রবণতাগুলো আসলে দীর্ঘমেয়াদে ঠেকানোর বা দূর করার রাস্তাটা কি? এটা তো আসলে দুঃখজনক যে শুধু এই ঘটনা যা আজকে আমরা দেখছি তা না, দীর্ঘদিন ধরে আমরা এই সংস্কৃতি দেখছি। বিশেষ করে যে কোনো ঘটনাকে ধর্মীয় একটা রং দেওয়া। যেমন ধরুন, গতকালকের ঘটনার পর থেকে আজ পর্যন্ত এমন একটা অবস্থা বিরাজ করছে, মানুষের ভিতরে এক ধরনের ভীতি কাজ করছে। কিন্তু তারপরও আমি বলবো যে যে ধরনের অবস্থার শঙ্কা ছিল সেটা কিন্তু মোটামুটি সে জায়গা থেকে আমরা দ্রুত সরে আসতে পারছি। এটা কিন্তু আমাদের একটা ভালো জিনিস। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে বর্তমান কিন্তু একটা অস্থির সময় দেশে বিরাজ করছে। এই সময়টিতে আমরা দেখছি রিক্সা চালকদের আন্দোলন, দেখছি আনসারদের আন্দোলন, দেখছি কোর্টের ভিতরে নানান অব্যবস্থাপনা, অনিয়ম, আপনি ধরেন পদত্যাগের কথা বলা, ডিম ছোড়া, নানান জিনিস আমরা কিন্তু দেখছি। তার মানে সব জায়গায় কিন্তু একটা অস্থিরতা, একটা সংকট চলছে। কিন্তু এরকম সময় আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব সুচারু হতে হবে, সতর্কতার সাথে নিতে হবে। যেমন দাদা যে কথাটি বলছেন সেই জায়গা থেকে আমি আবারও বলি যে আসলে মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলার ক্ষেত্রে প্রথম হচ্ছে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে কে মামলাটি দায়ের করবেন, সেইখানে কিন্তু খুব স্পষ্ট কথা বলা আছে। সেই জায়গার থেকে ব্যত্যয় যদি হয়, সেই ব্যত্যয়টা কিভাবে আমরা মেনে নিলাম বা সেই ব্যত্যয়টা কেন হলো এবং এই ধরনের একটা পরিস্থিতির দিকে কেন নিল। আমরা তো ইসকনের ব্যাপারে বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম সংবাদ আমরা পাচ্ছিলাম। এর আগেও যদ্দূর মনে পড়ে যে ইসকনের কিছু কার্যক্রম চট্টগ্রামে, যেটা একটা অস্থিরতার লক্ষণ ছিল। তো সেই জায়গাটিতে এবং গতকালকের যে ঘটনা হলো যে জামিন দেওয়া হলো না, তারপরে যে ক্ষোভ বিক্ষোভ যেটা হলো এবং সেটা এক পর্যায়ে কোথার থেকে শুরু হলো জানি না, তবে যা ঘটনা আমরা দেখলাম সেটাতে একজন আইনজীবীর হত্যাকাণ্ডের মতো ঘটনায় চলে গেল। এবং সে যে পরিস্থিতিতে এই হত্যাকাণ্ডটি হয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে, সেটাতে কিন্তু আমরা ভাগ্যবান, আল্লাহর রহমত আছে, সৃষ্টিকর্তার করুণা আছে। তা না হলে এই ঘটনা কিন্তু অন্যদিকে টার্ন নিতে পারত। যথেষ্ট ধৈর্যের পরিচয় কিন্তু এখানে আমার মনে হয় দেখিয়েছে। এখন আমাদের সবার খেয়াল রাখা উচিত যে আমরা এমন কোনো বক্তব্য বা এমন কোনো স্ট্যাটাস বা এমন কোনো মন্তব্য এই মুহূর্তে আমাদের করা ঠিক হবে না যেটা ঘটনাকে বাড়িয়ে দিতে পারে, বিস্তৃত ঘটতে পারে, আর বা এই ঘটনাতে অন্য কেউ সুযোগ নিতে পারে। কারণ আমরা তো বুঝছি যে আমাদের চারপাশে শত্রুরা চাচ্ছে 5ই আগস্টের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষায় মানুষের যে বিজয়, কথা বলার স্বাধীনতার জন্য মানুষের যে বিজয়, স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের যে একটা অবস্থান এবং বিজয়, এটিকে কিন্তু নানাভাবে সংকুচিত করার চেষ্টা হবে, ধ্বংস করার চেষ্টা হবে। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের পথে যখন এগোনোর চেষ্টা হচ্ছে তখনই কিন্তু এই বাধাগুলি আসতেছে। এবং এই জায়গাটিতে আমাদের খেয়াল রাখতে হবে পরাজিত শক্তি কিন্তু বসে নেই। আবার শুধু পরাজিত শক্তির কথা বললে, শুধু ষড়যন্ত্রের কথা বলেও আবার যাতে আমরা মূল জায়গার থেকে সরে না যাই। নিশ্চয়ই একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটু পরেই ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। আমরা ছিলাম জনাব নূর খান আপনার কাছে। সরকারের তরফ থেকে বলুন বা রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এখন একটা জাতীয় ঐক্যের প্রয়োজনের কথা বলা হচ্ছে। একটা আলাপ ছিল এই সরকার যখন ক্ষমতা আসে তখন বিপ্লবী সরকার গঠন বা জাতীয় ঐক্যের সরকার গঠনের। এখন কি তার প্রয়োজনীয়তা দেখেন আপনি, বা এই যে নতুন করে জাতীয় ঐক্য জোরদার করার কথা বলা হচ্ছে, তার আর বিকল্প কি রাস্তা আছে? তাহলে দেখেন, 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত পরিস্থিতির সামান্যতম পরিবর্তন আমি দেখি না। তখনও যে প্রয়োজনীয়তাটা ছিল জাতীয় ঐক্যের, এখনও সেই প্রয়োজনীয়তা রয়ে গেছে। বরং প্রতিটি মুহূর্তে যে অবস্থা আমরা অবলোকন করছি, দেখছি, তাতে জাতীয় ঐক্যের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।
আর একটা জিনিস মনে রাখতে হবে যে দিন শেষে কিন্তু রাজনৈতিক দল বা রাজনীতিটাই কিন্তু আমাদেরকে পরিচালিত করবে। সুতরাং ওই জায়গাটিতেও আমাদের খেয়াল রাখতে হবে যে রাজনৈতিক দলের সাথে সরকার যারা পরিচালনা করছেন তাদের যাতে ব্যবধান না বেড়ে যায় এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যমত তৈরি করা আগামীর পথ চলায়। বিশেষ করে এই ধরনের ক্রাইসিস দেখেন, গতকালকে যদি আপনি বিবেচনায় নেন সারাদিন কি মানে উৎকণ্ঠা মানুষের ভিতর ছিল, অর্থাৎ যারা টেলিভিশনের পর্দায় ছিলেন, যারা খোঁজখবর রাখেন, সচেতন মানুষ, বিশেষ করে শহরের মানুষগুলো কি ধরনের উৎকণ্ঠায় ছিল যখন বিকেল নাগাদ আমরা খবর পেলাম যে একজন আইনজীবী নিহত হয়েছেন ইসকনের সমর্থকদের দ্বারা। ঘটনা তো এরকম। এবং মানে কলেজগুলোতে যে মারামারি হানাহানি যেটা দেখলাম, আর ইদানিং কিন্তু ওই দাদা যেটা বলেছেন আমিও মনে করি, যে কোনো সহিংসতার ঘটনার সাথে সাথে আমরা লুটের একটা প্রবণতা লক্ষ্য করি, যেটা কিন্তু বিগত দিনে এই মানে অবস্থা আমরা দেখিনি। আমরা 90 দেখেছি, 69 দেখেছি, কিন্তু এইবারে বেশ কিছু অবস্থা আমরা লক্ষ্য করলাম যে লুটের সংস্কৃতি কিন্তু একটু চালু হয়ে যাচ্ছে। ফলে এই ধরনের পরিস্থিতি, আবার পুলিশ যে কিনা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব যার উপর, সে কিন্তু এখনো ঘুরে দাঁড়ায় নেই। পুলিশের মরাল যে কারেজ সেটা কিন্তু প্রায় ধ্বংস। এবং তাদের কার্যক্রম যে 15-16 বছর শুধু না, স্বাধীনতার পর থেকেও যদি ধরি বা আগের থেকেও ধরি, পুলিশ জনগণের বন্ধু না হয়ে পুলিশ সবসময় জনগণের মুখোমুখি একটা অবস্থানে ছিল। পুলিশকে আমরা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়া করাতে পারিনি। সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হিসেবে পুলিশকে কিন্তু আমরা কখনোই দেখিনি। তার ভিতরে গত 16 বছর পুলিশকে যেভাবে রাজনৈতিকরণ করা হয়েছে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, প্রতিটি দিন যেভাবে পুলিশকে জনগণের মুখোমুখি করা হয়েছে, সেই ক্ষেত্রে তার মনোবল তো প্রায় ধ্বংস হয়েছে। এবং পাশাপাশি আপনি দেখেন এইবারের আন্দোলনে কতগুলি থানা আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার যথেষ্ট, মানুষের ক্ষোভ ঢালার যথেষ্ট কারণ আছে, কিন্তু আমাদের এটাও বিবেচনায় রাখতে হবে যে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ কতটা পাচ্ছে তারা। কারণ শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়টা যদি তারা না পায়, কারণ 5 তারিখের পর থেকে যে পরিস্থিতি, তাদের বসার জায়গা ছিল না, সেখানে আর্মি পাহারা দিছে, আনসাররাও কোনো জায়গা পুলিশকে পাহারা দিয়ে রাখতে হয়েছে, এরকম একটা অবস্থায় ছিল। সেখান থেকে পুলিশ আস্তে আস্তে ধীর পায়ে কিন্তু এগোচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাটা বলার সুযোগ আসেনি যে পুলিশ আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটানোর জন্য যথেষ্ট পরিমাণ দৃশ্যমান শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, এটা বলার সময় আসেনি। তো তারপর আমরা দেখছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেনাবাহিনী কি করছে, সে একটা দূরত্ব নিয়ে অবস্থান করছে। বিডিআর একই অবস্থা। তার মানে কি সবাই কি মরালি দুর্বল হয়েছে, নাকি পাশাপাশি নিজেদের কাজের আস্থার সংকটে পড়ে গেছে, না একটা ভয়ের সংস্কৃতি তাদের গ্রাস করছে, যা আমি যদি ব্যবস্থা নেই পরবর্তীতে আমার বিরুদ্ধে আবার কোন ব্যবস্থা নেয়, বা আমার বল প্রয়োগের কারণে যদি ক্ষতি সাধন হয়, সেটার রিয়াকশন যদি অনেক বড় আকারে হয়, তখন আমার পরিণতিটা কি হবে, সেই বিষয়গুলি তাদের মনে সবসময় উকি ঝুঁকি দিচ্ছে কিনা। এবং সেটা যদি দেয়, তাহলে সরকারকে দৃঢ়তার সাথে নির্দেশনাগুলি দিতে হবে, কঠোর নির্দেশনা দিতে হবে। কারণ এইভাবে চলতে পারে না। প্রতিদিন বিক্ষোভ হবে, প্রতিদিন ভাঙচুর হবে, প্রতিদিন এই ধরনের ঘটনার মুখোমুখি হইতে হবে। সব কাজ বাদ দিয়ে উপদেষ্টাদের দৌড়াইতে হবে, ছাত্র নেতাদের দৌড়াইতে হবে, ওই পেশাজীবীদের দৌড়াই যেতে হবে। এইভাবে তো প্রতিদিন রক্ষা করা যাবে না। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন যেটা, যে আমরা যে পুলিশের সংস্কৃতি, যে কোনো একটা প্রতিবাদ সমাবেশ হলেই সেখানে টিয়ার শেল ছোড়া, সাউন্ড গ্রেনেড ছোড়া, এই যে বল প্রয়োগের সংস্কৃতিতে তো আমরা একটা পরিবর্তন চাইছিলাম, সেটাও তো একটা দীর্ঘমেয়াদী প্রত্যাশা মানুষের। সেদিকে কিভাবে এগোবো? আচ্ছা, একটা জিনিস হচ্ছে, দেখেন আপনিও ছিলেন, আমিও ছিলাম লাস্ট আন্দোলনের রাস্তায়, কি অবস্থা পুলিশ করেছে, কি ধরনের হুমকি প্রদর্শন, কি ধরনের অস্ত্র ব্যবহার করা, কি পদ্ধতিতে তারা করছে, ব্যাপক মানুষ কিভাবে এই ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, তো আমরা দেখেছি। এইটা কিন্তু পুলিশের কাজ ছিল না। এবং পুলিশ গত 16 বছরে অন্তত কেমন একটা অবস্থায়, এটা দীর্ঘদিনের প্র্যাকটিস, যে দল ক্ষমতায় যায় সেই পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করে। এই গত 16 বছরে শুধু পুলিশ না, সমস্ত পেশাজীবীকে দেখেন এমনভাবে ব্যবহার করেছে, এমনকি রাজনৈতিক দলের নেতাদেরকে, তার নিজের দলের নেতা অন্য দলের নেতাদেরকে কিভাবে ক্রয় বিক্রয় করছে, এবং সামান্যতম মর্যাদাকর জায়গায় তাদেরকে অবস্থান করতে দেয়নি। তার মুখের, অর্থাৎ প্রধানমন্ত্রী যাহা বলিবেন তাহাকেই সত্য বলিতে হবে,
সূর্য দক্ষিণে উঠছে এটাই সত্য, সূর্য আর ডুববে না এটাই সত্য। এই যে একটা সংস্কৃতির জায়গায় চলে গেছিলাম আমরা, এই যে একটা অবস্থার জায়গায় চলে গেছিলাম, সেই জায়গা থেকে ফিরে আসার জন্য পুলিশকে সেই জনবান্ধব করে গড়ে তোলার জন্য, পুলিশ যাতে অতিরিক্ত বল প্রয়োগ না করে, নিয়মের ভিতর থেকে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটায়, এইটার জন্য কিন্তু অনেকগুলো কাজ করার ব্যাপার আছে। যেমন ইতিমধ্যে সরকার পুলিশ সংস্কার কমিশন একটা করেছে এবং আরও হয়তো কিছু উদ্যোগ গ্রহণ করবে। পুলিশের নিয়োগ, বেশ কয়েকটা নিয়োগ আমি দেখলাম বাতিল হয়েছে, যে কারণেই হোক, আবার নতুন করে নিয়োগ হবে, সেখানে স্বচ্ছতা থাকতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে পুলিশের নিয়োগ, পদোন্নতি, বদলি এবং প্রমোশন মানে নিয়োগের ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে একটা সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি থাকতে হবে, সমন্বিত কর্মসূচি থাকতে হবে, যাতে পুলিশ কখনোই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীর মতো আচরণ না করে। পুলিশকে তার বাহিনী শৃঙ্খলার ভিতর রাখতে হবে। আমরা তো এমনও দেখেছি যে একটা থানায় যদি গোপালগঞ্জের একজন পুলিশের সদস্য থাকতো, তার ভয়তে ওসি টসি সব কাঁপত। এই অবস্থাটায় ফিরে যেন না যায়, অর্থাৎ আরেকটা জেলা যেন সেখানে প্রাধান্য বিস্তার না করে। পুলিশই যে কার্যক্রম আছে, তার যে পিআরবি বই আছে, তার যে র্যাঙ্ক অ্যান্ড ফাইল আছে, তার যে কমান্ড স্ট্রাকচার আছে, সেটার ভিতরই যাতে তারা থাকে এবং সেইখানে কোনো গলদ হলে, জনগণের উপর যদি কোনো অপশাসন বা আইন বহির্ভূত কোনো ঘটনা ঘটায়, সেটা দেখভালের জন্য একটা কমিশন গঠন করা যেতে পারে। যেই কমিশনের ভিতরে আইনজীবী থাকতে পারে, বিচারপতি থাকতে পারে, সাংবাদিক থাকতে পারে, মানবাধিকার কর্মীরা থাকতে পারে, নানান পেশার মানুষদের নিয়ে, যাতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসলে তারা সেইটা দেখভাল করবেন, তারা সেটা অনুসন্ধান করবেন, তারা পরামর্শ দিবেন, যাতে পুলিশ সঠিক রাস্তায় থাকে। এইখানে যে জিনিসটা হয়েছে বিগত দিনগুলিতে, সেটা হচ্ছে পুলিশ একেবারে আওয়ামী লীগের সেবাদাস, মানে আওয়ামী লীগের সেবাদাস হয়েছে। ইলেকশন পুলিশ করছে, পুলিশ গর্বের সাথে বলছে আমরা এনেছি ক্ষমতা, এটা তো আমরা দেখেছি। তো এই অবস্থাটাতে যাতে না যায়, কিন্তু 16 বছরের প্র্যাকটিস আপনি 16 দিনে ভালো করে ফেলবেন, এইটাও আশা করা খুব বেশি আশা হয়ে যাবে, সময় লাগবে। এবং আমার মনে হয় ধাপে ধাপে পুলিশকে ওই জায়গাটাতে নিতে হবে। শুধু পুলিশ না, বিচার বিভাগ বলেন, শিক্ষাঙ্গন বলেন, আপনার আইন পেশায় যারা জড়িত তাদের ক্ষেত্রে বলেন, চিকিৎসকদের ক্ষেত্রে বলেন, প্রতিটি পেশায় কিন্তু ধস নেমে গেছে, সেই জায়গা থেকে ফিরে আসতে হবে। ধন্যবাদ। জনাব বড়ুয়া, আপনার কাছে আসতে চাই। নানান ধরনের অন্তর্ঘাতের কথা বলা হচ্ছে এবং আওয়ামী লীগের দলীয় কর্মীরা, ছাত্রলীগের কর্মীরা যারা এখনো আসলে অনেক ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে, তারা নানান ধরনের অপরাধের পেছনে কাজ করছেন বলে অভিযোগ আসছে। যেমন আজকেও সার্জিস এবং হাসনাত যে গাড়ি বহরে ছিলেন, সেখানে একটি ট্রাক তাদের গাড়িতে উঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে হত্যা চেষ্টা ছিল এটি। এই যে নানান ধরনের অপচেষ্টা এবং তার পেছনে তো এই যে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের যে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছে রয়েছে, নানানভাবে গেছে যেটি গত 16 বছরে, এরও তো প্রভাব অস্বীকার করার উপায় নেই। এই ব্যাপারগুলো আসলে সরকারের কিভাবে মোকাবেলা করা উচিত? এগুলো তো আসলে রাজনৈতিক ইস্যু এবং আমার মতে এগুলোকে রাজনৈতিকভাবে আসলে মোকাবেলা করতে হবে। এই ধরনের চেষ্টাগুলো থাকবে এবং তাদের যে পরিস্থিতিতে আসলে ক্ষমতা থেকে নামানো হয়েছে, আগামী 20 বছরেও তো তাদের আসলে পলিটিক্সে ফিরতে পারার মতো কোনো পরিবেশ তৈরি হবে বলে আমার মনে হয় না। কিন্তু তাদের এই যে বড় একটা সংখ্যা, আপনি যদি খুব কনজারভেটিভলি যদি হিসাব করেন, ধরে নিচ্ছি যে 30% হচ্ছে যদি আওয়ামী লীগের সাপোর্টারও থাকে, এই 30% মানে তো হচ্ছে প্রায় 7 কোটি মানুষ। তো এই 7 কোটি মানুষকে আপনি আসলে নাই করে দেবেন কীভাবে? তাদের অস্তিত্বটাকে অস্বীকার করবেন কীভাবে? তাদের সাথে আসলে আমাদের রিকনসিলিয়েশনটা কী হবে, রাজনৈতিক বোঝাপড়া কী হবে, সেটা রাজনীতিবিদরাই আসলে ঠিক করতে হবে। রাজনৈতিক বোঝাপড়া কী করবেন, কারণ এদেরকে এলিমিনেট করতে পারছেন না আপনি, বা এলিমিনেট করাটা কোনো সমাধানও না। তাদেরকে তারা যদি এরকমের চোরাগোপ্তা হামলা, সার্জিসদের উপরে যেরকম আজকে হামলার কথা বলা হচ্ছে, সেটা যদি জেনুইনলি মানে আসলেই এই পরাজিত শক্তি যদি সেখানে ইনভলভ থাকে, তাহলে এই ধরনের অ্যাটেম্প তো আরও আসবে। শিক্ষার্থীদেরও, যারা এই সমন্বয়করা যারা আছে, শিক্ষার্থীরা যারা আছে, তাদেরও সতর্ক হওয়ার ব্যাপার আছে। নিশ্চয়ই আরও নানান ধরনের অপচেষ্টাগুলো হওয়াটাই এক ধরনের আসলে বাস্তবতা। এদের রাজনৈতিকভাবে মোকাবেলা না করে যদি আপনি আবার সেই চিরাচরিত নিয়মে আওয়ামী লীগ যেটা করেছে তাদের এন্টায়ার পিরিয়ডে দমন পীড়নের নীতিতে চলে যান, সেটাও একটা সময়ে গিয়ে কিন্তু আউটবাস্ট হবে এবং সেটাও কন্ট্রোলের মধ্যে হয়তো থাকবে না। ফলে এটা যতটা না কেবলমাত্র ধরলাম, গ্রেপ্তার করলাম, আইনগত জায়গায় নিয়ে আসলাম টাইপের
সিদ্ধান্তের চাইতেও এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করাটা জরুরি। তাদের আন্ডারস্ট্যান্ডিংটা, তাদের সাথে সহাবস্থানটা আসলে কোন নিয়মের ভিত্তিতে হবে এবং কোন বোঝাপড়ার ভিত্তিতে হবে সেটা আসলে ঠিক করাটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এইটা বলার পাশাপাশি আমি আসলে ওই এটাও দিতে চাই না যে তারা অপরাধ করলে সেটাকেও যে রাজনৈতিক বিবেচনায় ছাড় দিতে হবে, সেই ছাড় দেওয়ারও পক্ষপাতী আমি নই। অপরাধীর তো আসলে কোনো রাজনৈতিক পরিচয় নেই, তার একটাই পরিচয় থাকা উচিত যে সে অপরাধ করেছে এবং অপরাধী। সেটা আলিফের হত্যাকারীর পরিচয় হোক কিংবা সার্জিসদের গাড়ি বহরে হামলার পরিচয় হোক, পরিচয় যেন কোনো প্রকার এখানে বিবেচনার বিষয় হয়ে না ওঠে, যে পরিচয়ই থাকুক। আইনের দৃষ্টিতে আমরা যেহেতু কনস্টিটিউশনে এখনো পর্যন্ত আছি, 27 অনুচ্ছেদ বলছে আইনের দৃষ্টিতে সবাই সমান, অর্থাৎ আইনের জায়গাতে এসে যেন সে অন্য কোনো পরিচয়ের কারণে কিংবা তার কোনো অবস্থানের কারণে যেন কোনো ধরনের প্রেফারেন্স না পায়, সেই ব্যবস্থাগুলো খুব কঠোর হাতে নেওয়ার ব্যাপার আছে। এবং আইনের আমরা এতদিন ধরে আসলে পুরো আওয়ামী লীগ পিরিয়ডটা আমরা যে কথাটা বলে গেছি সেটা হচ্ছে আইন দ্বারা শাসন ছিল, আইনের শাসন কিন্তু কখনোই ছিল না। আমরা আসলে আইনের শাসনে ফিরতে হবে, আইন দ্বারা শাসন না। আইন দ্বারা শাসন যখন হবে তখন আপনি নিপীড়নের রাস্তায় যাবেন, সবসময় হচ্ছে দমন পীড়ন করেই, কণ্ঠর রোধ করেই হচ্ছে একজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কিন্তু যখনই আইনের শাসন কথাটা আসবে তখন তো আসলে ন্যায় বিচার, শুধু বিচার আমাদের হয়েছে, কোনো না কোনো পক্ষ জিতেছে হেরেছে, ন্যায় বিচার অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ পায়নি। ন্যায় বিচারের জায়গাটায় এনশিওর করতে হবে এবং আমাদের এই আইনের শাসনের কথাটার পেছনে আসতে গেলে যা যা সংস্কার প্রয়োজন, আইন নিয়ে সংস্কারের কথা বলছি আমরা বিচার ব্যবস্থা সংস্কারের কথা বলছি, আসলে বড় রকমের একটা কমিশন এই মুহূর্তে না হোক অন্তত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে করা দরকার। সেটা হচ্ছে আমাদের পুরো ফৌজদারি বিচার ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর দরকার আছে। যে আইনগুলোর কথা বলছি আইনগুলো খুবই অপ্রেসিভ আইন, যেটা লিটন ভাই একটু আগে যেটা বলছিলেন যে পুলিশ কেবলমাত্র পুলিশের ওই আইনের মধ্যে যা বলা আছে তার মধ্যেই থাকবে। ফৌজদারি কার্যবিধির মধ্যে আপনার এমন ধারা আছে, আমি স্পেসিফিক ধারার কথা উল্লেখ না করেই বলছি, সেটা হচ্ছে যদি পুলিশের কাছে মনে হয় যে একজন অপরাধী তিনি আসলে হত্যা মামলার একজন পলাতক আসামি, তাকে যদি এপ্রিহেন্ড করতে গিয়ে, ধরতে গিয়ে, অ্যারেস্ট করতে গিয়ে যদি প্রয়োজন হয় তিনি তাকে গুলি করে মেরেও ফেলতে পারেন। আপনার কনস্টিটিউশন হচ্ছে যাবতীয় যত রকমের সেফগার্ডিং দিচ্ছে আপনাকে, যে আপনার আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে আপনাকে কোনোভাবে আপনার জীবন, লাইফ লিবার্টিকে আপনার খর্ব করা যাবে না। ফৌজদারি কার্যবিধিতে আপনাকে তার স্রেফ অনুমানের উপর, ইমাজিনেশনের উপরে ভিত্তি করে সে আপনাকে গুলি করে মেরে ফেলার ক্ষমতা কিন্তু সিআরপিসির মধ্যেই দেওয়া আছে অ্যারেস্ট করতে গিয়ে। তো এই সেলফ কন্ট্রাডিক্টরি পজিশনগুলো রেখে আপনি কত দূরে এগোবেন, এই জায়গাগুলোতে রিভিজিট করা দরকার। এখানে বর্তমান সরকার নিয়ে অনেক ক্ষেত্রে ধীরগতির অভিযোগ করা হয়, অনেক ক্ষেত্রে যথেষ্ট কার্যকর ভূমিকা না নেয়ার অভিযোগ করা হয়, আবার একই সাথে এই কথাটাও বলা হয় যে এই সরকার এই সব সারা দেশের মানুষের আন্দোলনের ফসল এবং তাদের ব্যর্থ হওয়া মানে আসলে সবার ব্যর্থ হওয়া। এই মুহূর্তের থেকে যদি আরো দক্ষতা আমরা সরকারের কাছ থেকে আশা করতে চাই, একজন নাগরিক হিসেবে আপনি তাদের কি করতে বলবেন? আসলে এখানে কিছু রদবদলও বোধহয় খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে, কারণ আমরা গত 100 দিন পার হয়ে যাওয়ার পরেও যে রকমের পরিস্থিতিগুলো দেখছি অনেক ক্ষেত্রে কিন্তু আসলে ফেল করছেন, কথাগুলো তো সত্যি। এইটা আমরা তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রচণ্ড রকমের একটি সমর্থক হয়েও আমরা এই ক্রিটিসিজমটা জারি রাখতে চাই যে তারা আসলে অনেক ক্ষেত্রে ফেল করছেন। অনেকের হয়তো অভিজ্ঞতা নেই, অনেকেই কাজ করতে গিয়ে দ্রুততার সাথে ডিসিশন মেকিং করার মতো রাজনৈতিক প্রজ্ঞাও নেই। এই জায়গাগুলো থেকে উত্তরণের জন্য আসলে রাইট পিপলকে রাইট জায়গায় বসানোটা এখন খুবই জরুরি। কারণ হচ্ছে দেশের এই যে পরিবর্তিত পরিস্থিতি, যেখানে নানান রকমের, যেটা লিটন ভাইয়ের শব্দটাকে আমি ধার করছি, নানান শত্রু চারপাশে, আমাদের সাকসেস না হওয়াটারই আসলে কোনো অপশান থাকা উচিত না। আমাদের এই দেশটাকে সাকসেস হওয়াতে হবে, কারণ অনেক রকমের পরিশ্রম এই দেশের মানুষ করে এই দেশটাকে আজকের এই পর্যায়ে কিন্তু নিয়ে এসছে। এগুলো সবটাই অবদান কিন্তু সাধারণ মানুষের। শাসকরা সে অর্থে এই দেশের মানুষের জন্য তেমন কিছু করেছেন সেরকম নজর কিন্তু বিগত সময়গুলোতে নাই। সাধারণ মানুষরা নিজেরা চেষ্টা করে দাঁড়িয়েছে এই দেশের মানুষ, ফলে এরা অনেক বেশি বেটার কিছু ডিজার্ভ করে। এখন আমাকে, আপনাকে, আপনার বিরুদ্ধে আমাকে, আমার বিরুদ্ধে আপনাকে যে লেলিয়ে দেওয়া, নানানভাবে বিভাজন তৈরি করা, এই বিভাজন তৈরি করার চেষ্টাগুলো তো থাকবে, দেশি বিদেশি নানান ধরনের প্রচেষ্টা এখানে থাকবে, কিন্তু আমার আপনার তো একতাবদ্ধ থাকার, আমার নিজেকে বোঝার, আমার ভবিষ্যৎটাকে নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদেরই। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সরকারে যারা আছেন কিছুটা রদবদল আমার মনে হয় যে প্রয়োজনীয় জায়গাগুলোতে প্রয়োজন। প্রায়োরিটি সেট করা, শুরু থেকেই যেটার অভাব আমি বোধ করছিলাম যে প্রায়োরিটি সেট করছেন কিনা, যে আমাকে এখন
10টা কাজের প্রায়োরিটি করে চিন্তা করতে হবে যে এই 10টা কাজ আমাকে খুব দ্রুততার সাথে আসলে এগুলি ঠিক করতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে রেস্টোর করা সেটা তো হচ্ছে প্রাইমারি রেসপন্সিবিলিটি ছিল, কিন্তু সেই অর্থে আমি ঢালাওভাবে বলছি না যে কিছুই করেনি, বসে আছে, এগুলো তো হচ্ছে কতগুলো কমন রেটরিক বলার মতো। আমি বলছি যে অর্থে আসলে খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করার কথা ছিল এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে রিস্টোর করার জন্য নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেটি হয়নি। এবং পুলিশ সংস্কারের কথা, পুলিশের যে সংস্কারের কথা আপনি বলছেন, পুলিশ সংস্কারের আসলে রোল মডেলটা কি, আপনি কোন মডেলটাকে নেবেন যে এই মডেলটা বাংলাদেশে কাজ করাবেন? আপনি তো হাইপোথেসিস নিয়ে নানান ধরনের, যেটার বাস্তব কোনো রকমের কোনো প্রয়োগ নাই, সেই ধরনের কোনো চিন্তার জায়গা থেকে যদি এখন আপনি সংস্কারের আলাপ আলোচনাগুলো তোলেন, একটা পর্যায়ে গিয়ে সেটাও কিন্তু ফেল করবে। আমরা এই প্রোটোটাইপ জিনিস বানিয়ে এগুলো করতে চেষ্টা করছি বারবার। আপনি যে কোনো একটা পার্শ্ববর্তী আমাদের মতো দেশীয় পার্সপেক্টিভ আছে যেখানে জনসংখ্যা হচ্ছে প্রচুর এবং সেই তুলনায় পুলিশিংয়ের জায়গায় হচ্ছে সংখ্যা কম, কিংবা লিটারেসির জায়গা সেরকম না, আইন মানার সংস্কৃতি খুব কম, এরকম আরেকটি দেশকে হচ্ছে নমুনা হিসেবে নেন। সেখানে পুলিশিং কিভাবে সাকসেসফুল হয়েছে সেই নমুনাগুলোকে আপনাকে নিতে হবে, সেইটাকে রেপ্লিকেট করতে হবে হচ্ছে আমার এখানে এবং আমার দেশের পরিস্থিতিটাকে বিবেচনায় রেখে। সেই কাজগুলো হচ্ছে কিনা আমি তো দেখছি না। আমরা আলোচনা করছি এখনো হচ্ছে আমাদের এক ধরনের হাইপোথেসিস থেকে যে এটা করলে মনে হয় ভালো হবে, যেটার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই। জি, ধন্যবাদ। জনাব নাজিমুদ্দিন, আপনার কাছে ফিরে আসতে চাই। চট্টগ্রামে স্বাভাবিকভাবে আইনজীবীদের নিরাপত্তার প্রশ্ন এখন সামনে আসছে, গোটা শহরে সাধারণ মানুষের নিরাপত্তা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সবগুলো বিষয় সামনে আসছে। আপনারা আইনজীবী হিসেবে কি ভাবছেন এবং স্থানীয় প্রশাসনের থেকে কি ধরনের কর্মসূচি বা পদক্ষেপ আপনারা দেখছেন? দেখেন, আপনি বিগত 16 বছর আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো যারা বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেগুলো পেশাদারিত্ব থাকার কথা ছিল সেগুলা তারা পেশাদারিত্ব ছিল না। এবং পুলিশের কথা ইতিমধ্যে আলোচনা হয়েছে, আমাদের আলোচনার মধ্যে এসেছে যে পুলিশ বিগত 16 বছর তাদের পেশাদারিত্ব ছিল না। আজকে পুলিশ কিন্তু মোরালি তারা নৈতিকতা হারিয়ে ফেলছে। তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনি দেখবেন, বিশেষ করে আমাদের চট্টগ্রামে আমরা যে থানাগুলো এখন আছে আমরা দেখতেছি তারা শুধুমাত্র থানায় বসে তাদের কাগজে কলমে কিছু দায়িত্ব পালন করছেন আর কিছু গাড়ি দিয়ে তাদের মোবাইল কার্যক্রমগুলো চালাচ্ছেন। পুলিশের যে কার্যক্রমগুলো থাকার কথা আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে, তারা যেভাবে জনগণের পাশে থাকার কথা এগুলো তাদের মধ্যে নেই। কারণ পুলিশ বিগত 16 বছরে তাদের যে মানুষের আস্থা তাদের প্রতি থাকার কথা সেটা আস্থা হারিয়ে ফেলছে। মানুষ এখন পুলিশ দেখলে অনেকে তাদের প্রতি মানে সংক্ষুব্ধ হয়, তাদের প্রতি ক্ষোভ থাকে। এই জন্য পুলিশ এখন স্বাভাবিকভাবে তারা আগে তো জনগণের নিরাপত্তা পুলিশ দিত, এখন আমার মনে হয় পুলিশের নিরাপত্তা কোথায় এটা পুলিশ ভাবতেছে। কারণ পুলিশ তাদের বিভিন্ন অপকর্মের কারণে আজকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন হয়ে গেছে। আপনি এটা মনে আছে নিশ্চয় আপনার যে 5ই আগস্টের সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন মানুষ থানা এবং পুলিশ ফাঁড়িতে ব্যাপক হামলা হয়েছে আমরা দেখেছি। এটা কিন্তু আমাদের ফৌজদারি আইনের ভাষায় এখানে আমাদের দুটি শব্দ আছে, একটি মেলাভাইডি, একটি বনাভাইডি। আমার মনে হয় যারা দীর্ঘদিন ক্ষোভ ছিল পুলিশের প্রতি, তারা ওই ক্ষোভের আক্রোশের কারণে এগুলো সাধারণত করা হয়েছে। কারণ এটাকে মেলাভাইডি বলা যাবে না, এটা বনাভাইডি বলতে হবে। তো এটা কেন হলো? তাদের পেশাদারিত্ব না থাকার কারণে, তারা একটি সরকারের লেজুর ভিত্তির কারণে, অথবা সরকার তাদেরকে বিভিন্ন কারণে ব্যবহার করার কারণে এগুলো হয়েছে। আজকে এই পুলিশ বাহিনী যারা বর্তমানে রয়েছেন, তাদের এই যে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষার যে সক্ষমতা থাকার কথা তারা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলছে। পুলিশ এখন কোনো কাজ জনাব চৌধুরী, এটাও তো বাস্তবতা যে একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে, পুলিশ লাগবে। সেক্ষেত্রে আজকে আসলে সরকারের কি করার রয়েছে বলে মনে হয় আপনার? না, আমি এই কথাটাই বলছিলাম যে পুলিশ আমাদের দরকার আছে, কারণ প্রান্তিক লেভেলে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশের কোনো বিকল্প নেই। কিন্তু পুলিশের যে পুলিশ নামক শব্দ আমাদের বিগত 16 বছর জনগণের কাছে যেভাবে আতঙ্কের নাম ছিল, পুলিশের কাছে যে ভীতির নাম ছিল, এই কারণে পরে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারতো। এখন পুলিশ সেটা মরিলেই তারা নৈতিকতা হারিয়ে ফেলছে, তারা এটা দেখাতে পারতেছে না। এবং তাদেরকে জনগণের সাথে
তাদের যে আস্থার একটা অবস্থান সেটা এখন আর নাই। কারণ পুলিশ নাম আছে, কাপড় চোপড় আছে, পোশাক আছে, বাট পুলিশের তাদের সে দক্ষতা বা মানুষকে, জনগণকে যে আইন শৃঙ্খলা সহায়তা করবে এই ধরনের কোনো কার্যক্রমে তারা এগিয়ে যেতে পারছে না। বলতে গেলে চট্টগ্রামে পুলিশের কোনো নিরাপত্তা দেওয়ার মতো সক্ষমতা এখন নেই। যদিও সরকার সেনাবাহিনীকে মেসটিসি পাওয়ার দিয়ে রাস্তায় নামানো হয়েছেন, তারাও কিন্তু সতর্কতার সহিত দায়িত্ব পালন করছেন। তারা যেভাবে আমরা জনগণ আশা করছিল যে পুলিশের মানে তাদের দায়িত্ব পালনে যে ঘাটতির থাকার প্রেক্ষিতে সেনাবাহিনীকে মেসটিসি দিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা আশা করছিলাম যে দুটার সমন্বয়ে একটি বলিষ্ঠ পদক্ষেপ জনগণের পাশে থাকবে, নিবে। কিন্তু সেনাবাহিনীও দেখা যাচ্ছে শৈথিল্যভাব, তারা কিন্তু যথেষ্ট সক্ষমতা থাকার পরও তারা এই ধরনের দায়িত্ব পালনে এগিয়ে আসছেন না। পুলিশ তো নিষ্ক্রিয় বলা যায়, তারা শুধুমাত্র কাগজে কলমে কাজগুলো করছেন। সেক্ষেত্রে জনাব চৌধুরী, এর আগে 5 তারিখের পরে যখন পুলিশ একেবারেই অনুপস্থিত ছিল বেশ কয়েকদিনের জন্য, তখন তো একেবারে সাধারণ মানুষরা, নাগরিকরাও পরস্পরের নিরাপত্তা নিশ্চিত করেছেন। চট্টগ্রামে কি আপনি সেই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা দেখেন? না, আমি পুলিশ 5ই আগস্টের পরে আমরা আসলে লক্ষণীয় ছিল একটা, সেটা হলো যে ট্রাফিক ব্যবস্থাটা ছাত্রদের মাধ্যমে চট্টগ্রামে হয়েছে এবং বাংলাদেশেও বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা দেখেছি। কিন্তু 5ই আগস্টের পরে জনগণ তো একটা স্বাধীন বা একটা মানে অর্জন ছিল, এটাকে বুকে ধারণ করে এগিয়ে গিয়েছিল, যার কারণে তখন কিন্তু আমাদের যে অপরাধের কার্যক্রমগুলো তখন কিন্তু সাথে সাথে কোনো ধরনের প্রাধান্য পায় নাই। এখন তো একটা জিনিস বুঝতে হবে যে এখানে তো একটা পরাজিত শক্তি আমাদের আছে বাংলাদেশে, যেটা খুব বাস্তব কথা। সেই পরাজিত শক্তি যখন একটু সময় পেয়েছে, যখন বুঝতে পারছে দেশে পুলিশ বাহিনী অত্যন্ত দুর্বল, তখন তারা এই দুর্বলতার সুযোগ নিয়ে একটা বিভেদ বা আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা অথবা যে কোনো একটা বিষয় নিয়ে রাস্তায় নামা, আন্দোলন করা, বিভিন্নভাবে আজকে দেখেন আপনি ঢাকা বা আমাদের চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে আন্দোলনের নামে একটা বেপরোয়া পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয়েছে। এটার পিছনে কিন্তু দাবির বাইরেও এখানের পিছনে অন্যান্য ইন্ধন আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ এই ধরনের এতগুলো দাবি, এতগুলো সংগ্রাম, আন্দোলন কিন্তু অতীতে আমরা বিগত সরকারের সময় দেখি নাই বা তার আগে সরকারও দেখি নাই। হ্যাঁ, মানুষের বিভিন্ন দাবি দাওয়া থাকে, এটা নিয়ে আন্দোলন হয়, এটা কিন্তু মাত্রা অতিরিক্ত দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি। তাইলে এটা আমাদের বুঝতে হবে এটার পিছনে কোনো একটা ইন্ধন আমাদের রয়েছে বলে মনে হয়। যে আমি মনে করি যে এই বিষয়গুলো একটি চক্র বা পক্ষ বা এটাকে পুঁজি করে যে কোনো একটি ফায়দা লুটার জন্য একটি ব্যবস্থা বলে আমার কাছে মনে হয়েছে। তবে আমি একটু অনুরোধ করব এই বিষয়টা, যে পুলিশ এটাকে একটা পরিবর্তন করা দরকার, আমার যেটা ব্যক্তিগত অভিমত। কারণ পুলিশের প্রতি মানুষের যে আস্থাহীনতা, এটা এত গাঢ় হয়ে গেছে, পুলিশকে যদি আপনি যতই মডিফাই করেন না কেন, পুলিশ দিয়ে আমাদের পরবর্তী আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা খুব কঠিন হবে। এটা যে নামে হোক, এটাকে একটা পরিবর্তন করে, কাপড়ের পরিবর্তন, নামের পরিবর্তন করে এটাকে মডিফাই করা, এটাকে পুনর্গঠন করা আমার দরকার বলে মনে হয়। তাহলে বাংলাদেশে একটি, বিশেষ করে চট্টগ্রাম তথা বাংলাদেশে জনগণ এটা সুফল পাবে বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ। জনাব নূর খান, খুব ছোট করে, এই যে আজকের দিনে তো যে পরিবারগুলো যারা শঙ্কার মধ্যে রয়েছেন তাদের তো নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং পুলিশ বাহিনীর যে আলোচনা আমরা এতক্ষণ করলাম সেটা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। এই মুহূর্তে স্বল্পমেয়াদী সমাধান তাহলে কি? আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যেই প্রস্তাবনাগুলি রাখেন না কেন, এটা স্বল্পমেয়াদী হবে না, এটা দীর্ঘমেয়াদী হবে এবং এটার জন্য একটা সময় প্রয়োজন। আমরা 5 তারিখের পর 3টা দিন কিন্তু সরকারবিহীনভাবেই বলা চলে আমাদের অবস্থান ছিল, এবং সেই সময় যখন অপরাধের ঘটনাগুলি আসতে লাগলো, মানুষ কিন্তু নিজের নিরাপত্তা নিজে তৈরি করেছে। এখন সবচেয়ে জরুরি যেটা দরকার সেটা হচ্ছে ঐক্য, ঐক্য, ঐক্য এবং ঐক্যমত ছাড়া, এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্যমত যদি তৈরি করতে পারেন তাহলে এই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবেন। এবং যদি বিচ্ছেদের ঘটনা ঘটে, বিচ্ছিন্নতা আসে আমাদের ভিতর, তাহলে কিন্তু আমাদের গণতান্ত্রিক ধারায় পৌঁছানোর ক্ষেত্রে অনেক বড় বাধা হিসাবে সেটা চলে আসবে, এবং সেই ক্ষেত্রে হয়তো ব্যত্যয় ঘটতে পারে। জি, জনাব বড়ুয়া যদি আর কিছু যোগ করার থাকে।
আমার আসলে এখানে একটু নাজিমউদ্দিন ভাইয়ের আলোচনার সাথে একটু দ্বিমত রেখেই বলতে চাই, কারণ পুলিশের বিকল্প আসলে ভালো পুলিশ ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না। কারণ আমাদের পুলিশিংয়ের যে অভিজ্ঞতা এবং তাদের যে কাজের ব্যাপ্তি, সেটা পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনীকে দিয়ে চালানো মুশকিল। পুলিশের আইডিয়াটাও আসলে সারা পৃথিবীব্যাপী এমন হয়েছে, বিভিন্ন দেশে আসলে কোনো রকমের অস্ত্র দেওয়া হয়নি, অস্ত্র নেই। অস্ত্র ছাড়া যে দেশগুলোতে এখনও পরিচালনা করছে সেই সব দেশের দেখবেন আবার জেলখানাগুলো বন্ধ করে দিতে হচ্ছে কয়েদের অভাবে। আমরা তো হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জেলখানা বানিয়ে ক্রেডিট নিচ্ছি। আমাদের নিজেদের প্রতি নিজেদের আচরণগুলো কীরকম? আমাদের অপরাধের সংখ্যা এত বেশি যে আমাদের বড় জেলখানা বানাতে হচ্ছে, অন্যরা বন্ধ করছে। ফলে পুলিশিংয়ের আইডিয়াগুলো হয়তো পাল্টাতে হবে, কিন্তু গুড পুলিশিংটাও দরকার আছে। পুলিশিং দিয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।